ইউএস ইসরায়েলের যৌথ উদ্যোগে ইরানের উপর হামলার পর সবার মনে সর্বপ্রথম যে প্রশ্নটি আসে তা হলো, মুসলিম দেশগুলোর মধ্যে থেকে ইরান কেন একা, কেন বিচ্ছিন্ন? আগে মুসলিম দেশগুলো ইরানের পাশে থাকার উচ্চাভিলাষী দাবি করেছিল, তাহলে এখন কেন তারা ইরানকে পরিত্যাগ করেছে? এর উত্তর আবেগের চেয়ে রাজনৈতিক, ধর্মীয় এবং কৌশলগত বাস্তবতার মধ্যেই নিহিত। প্রথমত, গভীর সুন্নি শিয়া বিভাজন। ইরান শিয়া ইসলামের বৃহত্তম কেন্দ্র, অন্যদিকে সৌদি আরব এবং বেশিরভাগ উপসাগরীয় দেশ সুন্নি সংখ্যাগরিষ্ঠ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান নিজেকে ইসলামী বিপ্লবের রপ্তানিকারক বলে দাবি করতে থাকে। এর ফলে সুন্নি রাজতন্ত্রগুলো ভয় পেয়েছিল যে তাদের দেশেও শিয়া আন্দোলন শুরু হতে পারে। অতএব আজ তা কখনোই পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। বছরের পর বছর ধরে শিয়া এবং সুন্নিদের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক পার্থক্য বিদ্যমান। অতএব কেবল মুসলিম হওয়াই সবাইকে একত্রিত করে না। দ্বিতীয়ত, আরব দেশগুলো তাদের নিজস্ব নিরাপত্তা এবং ক্ষমতার জন্য ভয় পায়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতারের অর্থনীতি তেল, বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগের উপর নির্ভর করে। তাদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। যদি তারা প্রকাশ্যে ইরানের পক্ষ নিয়ে থাকে, তাহলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘর্ষের দিকে পরিচালিত করবে। তাদের অগ্রাধিকার হলো ক্ষমতা সংরক্ষণ, অর্থনীতি রক্ষা এবং যুদ্ধ এড়ানো। তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা আমেরিকান অস্ত্র এবং প্রতিরক্ষা চুক্তির উপর নির্ভর করে। অনেক দেশে আমেরিকান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থাও মোতায়েন করা আছে। যদি তারা প্রকাশ্যে ইরানের পক্ষ নেয়, তাহলে আমেরিকা অস্ত্র সরবরাহ বন্ধ করে দিতে পারে অথবা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। চতুর্থ, ইসরায়েলের সাথে সম্পর্ক পরিবর্তন। অনেক আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করে। ইরান ইসরায়েলকে তার সবচেয়ে বড় শত্রু মনে করে। তাহলে ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নতকারী দেশগুলো কিভাবে প্রকাশ্যে ইরানের সাথে দাঁড়াতে পারে? এরপরে প্রক্সি যুদ্ধের ভয়। ইরানের বিরুদ্ধে এই অঞ্চলে প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন করার অভিযোগ রয়েছে, যেমন হেজবুল্লাহ, হুতি আন্দোলন। আরব দেশগুলো তাদের নিজস্ব দেশের মধ্যে এই ধরনের নেটওয়ার্ক সক্রিয় রাখতে চায় না, তাই তারা দূরত্ব বজায় রাখে। ষষ্ঠত, ওআইসি এবং মুসলিম ঐক্যের বাস্তবতা। ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি বিবৃতি জারি করে, কিন্তু সামরিক জোট নয়। মুসলিম বিশ্ব কোনো রাজনৈতিক ব্লক নয়, এটি 50টিরও বেশি দেশের একটি আলগা দল যাদের বিভিন্ন স্বার্থ রয়েছে। এরপর তুরস্ক এবং পাকিস্তানকে কেন সীমাবদ্ধ করা হবে? তুরস্ক ন্যাটোর সদস্য, পাকিস্তান অর্থনৈতিক সংকটের মুখোমুখি এবং আইএমএফ এর উপর নির্ভরশীল। উভয় দেশই বিবৃতি দিতে পারে, কিন্তু সরাসরি সামরিক সংঘাত চায় না। তবে রাশিয়া এবং চীনের মতো দেশগুলো প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছে। রাশিয়া ইরানের অন্যতম বড় সমর্থক। রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে, এগুলিকে অবৈধ এবং অপ্রীতিকর বলে অভিহিত করেছে। রাশিয়া বলেছে যে এটি মধ্যপ্রাচ্যে একটি বড় সংকট তৈরি করবে এবং আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করা উচিত। রাশিয়া ইতিমধ্যে ইরানকে অস্ত্র, প্রযুক্তি সহায়তা এবং কূটনীতি সহায়তা প্রদান করে আসছে। এর অর্থ রাশিয়া প্রকাশ্যে একটি সার্বভৌম জাতি হিসাবে ইরানের প্রতি শ্রদ্ধা দাবি করেছে। অন্যদিকে চীন সংঘাত বন্ধ এবং ইরানের সার্বভৌমত্বকে সমর্থন করছে। চীন বলছে যে ইরানের নিরাপত্তা এবং তার সীমান্তকে সম্মান করা উচিত। এটি আরও বলছে যে সমস্ত পক্ষকে অবিলম্বে যুদ্ধবৃদ্ধি এড়ানো উচিত এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত। এর অর্থ হলো চীন সরাসরি যুদ্ধের সমর্থন করছে না, তবে এটি ইরানের সার্বভৌমত্বের কথা বলে এবং বলে যে যুদ্ধ বৃদ্ধি করা ঠিক নয়। যদিও কিছু দেশ সরাসরি ইরানকে সমর্থন করেনি, তারা যুদ্ধ বৃদ্ধিকারী পদক্ষেপগুলির সমালোচনা করেছে। অনেক দেশ বলেছে যে সন্ত্রাসবাদ এবং অস্ত্রের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত। এই দেশগুলো অন্তত যুদ্ধকে আরো তীব্র করে তোলার পদক্ষেপগুলির বিরোধিতা করেছিল। কিন্তু সমগ্র বাস্তবতা হলো ধর্মীয় বিভাজন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা, ইসরায়েলের সাথে সম্পর্কের পরিবর্তন, অর্থনৈতিক স্বার্থ এবং ক্ষমতা ধরে রাখার বাধ্যবাধকতা ইরানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে তুলেছে। এটি ধর্মের রাজনীতির চেয়ে জাতীয় স্বার্থের রাজনীতিতে পরিণত হয়েছে। এই ভিডিওতে আমি হলাম আনিস। আর যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে